আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক বন্ধের নির্দেশ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর 2 মেয়রকে কঠোর হওয়ার তাগিদ। পেছনে নয় যুক্তরাষ্ট্র, এখন সামনে তাকাতে চায়, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর বললেন ডোনাল্ড লু। বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই, আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং ডলার সংকট শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পে প্রভাব ফেলেছে, দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইক চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকার 2 সিটি মেয়রকে এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন তিনি। বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী। একই সাথে হেলমেটবিহীন বাইকারদের কাছে জ্বালানি তেল বিক্রি না করতে বলা হয়েছে পাম্প মালিকদের। সৈয়দ রিয়াজের রিপোর্ট। রাজধানীতে অসহনীয় যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইককেই সবার আগে দায়ী করেন মেয়ররা। এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব আসে তাদের পক্ষ থেকেই। রিকশা বলেন আর ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, আর যেহেতু কোনো লাইসেন্সিং এর ব্যাপার নেই, তাদের কোনো প্রশিক্ষণের ব্যাপার নাই, যে সে এমনকি অনেক প্রতিবন্ধীরাও তারাও এটা নিয়ে চালায়। এখন ঢাকা শহরের ব্যাপক দুর্ঘটনা এই কারণে হয়। দিস ইজ এ মেসেজ, চলবে না। এই একটা মেসেজ যদি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু এইটা দেখে দেখে আরো সবগুলাই চলবে না। সংশ্লিষ্টদের মতামত ও প্রস্তাব শুনে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চালানো বন্ধ করতে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারের আমলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নয়ন হলেও দুর্ঘটনার হার কমছে না বলে উল্লেখ করা হয় সভায়। এ থেকে পরিত্রাণের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ ও পরিকল্পনার কথাও জানানো হয় সড়ক পরিবহন উপদেষ্টা কমিটির সভায়। ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক। আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি, আপনারা 2-4-10টা আগে স্ক্র্যাপ করেন, এটা দেখুক সারা দেশ, তাহলে বাকিরা ভয় ভেঙে দেবে। সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে শিগগিরই ফিটনেসবিহীন গাড়ির বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন মন্ত্রী। এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এখানে ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। এটা আমরা এই প্রস্তাব সমর্থন করলাম। শুধু রাজধানী নয়, সারা দেশেই মোটরসাইকেল চালকদের জন্য নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি বাস্তবায়নের নির্দেশও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পেছনে নয় যুক্তরাষ্ট্র, এখন সামনে তাকাতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য সুবিধা, জিএসপি ফিরিয়ে দেয়া সহ নতুন করে বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতার আশ্বাস দেন এই মার্কিন কর্মকর্তা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 3 দিনের সফরে মঙ্গলবার ঢাকা এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বুধবার দুপুরে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুজন প্রায় 1 ঘণ্টা রুদ্ধদ্বার আলোচনা করেন। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমকে ডোনাল্ড লু জানান, পেছনের দিকে আর ফিরে তাকাতে চায় না বাইডেন প্রশাসন। দুদেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থার সম্পর্ক গড়ে তুলতেই এই সফর বলে উল্লেখ করেন তিনি।
We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. Talking about new investment was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, নির্বাচন কিংবা মানবাধিকার নিয়ে এবারের সফরে কোনো আলোচনা হয়নি, তবে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় এসেছে। যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। তবে সেই জন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি। আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য তাদের একটি প্রতিষ্ঠান আছে, ডিএফসি, ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা ও কর নীতি সংস্কারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে রিজার্ভ সমৃদ্ধ করতে সহযোগিতার আশ্বাস দেন ডোনাল্ড লু। র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল, সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, যে স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই শীর্ষ কর্মকর্তার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সচিবালয়ে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সাথে সাক্ষাতের পর এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিনামূল্যে নাসার স্যাটেলাইটের রিয়েল টাইম তথ্য ব্যবহারে বাংলাদেশকে সহায়তা করতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া স্মার্ট কৃষি প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু প্রযুক্তি ব্যবহার ও অর্থায়নে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বলেও জানান সাবের হোসেন চৌধুরী। সম্পর্কটা হচ্ছে সার্বিক। আমরা সম্পর্ককে কখনো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এভাবে ভাগ করি না। দেখা যেতে পারে যে আপনি যে হয়তো সম্পর্কের কথা আপনি ভাবছেন বা মানে ইঙ্গিত করছেন, তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে জলবায়ু, পরিবেশ, টেকসই উন্নয়ন, এগুলি নিয়ে আমাদের সম্পর্কটা কি হবে। আর এটাই হচ্ছে কিন্তু আমার রেমিট। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমমনা দল, গণফোরাম ও পিপলস পার্টির সাথে বৈঠক শেষে তিনি এমন দাবি করেন। মার্কিন মন্ত্রী ডোনাল্ড লুয়ের সফর নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজেদের স্বার্থেই বাংলাদেশ সরকারের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের অর্থনৈতিক খাতের কিনারায় দাবি করে মির্জা ফখরুল বলেন, প্রকৃত সত্য আড়াল করে জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার। সরকার পতন আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার কৌশল নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের সাথেও বৈঠক করেন বিএনপি নেতারা। তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তারা এখন অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না, তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোতে বলেছেন। এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা এতটুকু খুশি না। কিন্তু তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই। তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। এর কথা আমাদের মনে রাখতে হবে। বিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীতে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মেয়েদের ভুক্তভোগী হিসেবে না দেখে পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে তৈরি করার কথা বলেন তিনি। এসবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনার কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। জাপান ও বুলগেরিয়া সরকারের সহযোগিতায় জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক 2 দিনের বৈশ্বিক সংলাপের আয়োজন করেছে বাংলাদেশ। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পূর্বের অবৈধভাবে ক্ষমতা দখলকারী অগণতান্ত্রিক সরকারের অদূরদর্শী নীতির কারণে দেশের জনসংখ্যা ব্যবস্থাপনায় আশানুরূপ সাফল্য আসেনি। বর্তমানে সারা দেশে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। সরকার প্রধান বলেন, মা ও শিশু স্বাস্থ্য সেবায় না বিভিন্ন উদ্যোগের কারণে গত 15 বছরে দেশে শিশু ও মাতৃমৃত্যু হার কমে এসেছে। প্রধানমন্ত্রী বক্তব্যে প্রাধান্য পায় সামাজিক নিরাপত্তা, কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য, প্রসূতি সেবা, বাল্যবিবাহ সহ নারীর প্রতি সহিংসতা। 2014 সালে লন্ডন গার্লস সামিটে আমি বাংলাদেশকে 2041 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। সে লক্ষ্যে আমাদের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসন ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। দেশের শ্রমশক্তির শতকরা 42% নারী হওয়ায় 2030 সালের মধ্যে এই সংখ্যা 50% উন্নীত করার কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বুলগেরিয়া, জাপান, কিরিবাস ও মালদ্বীপ সহ 48 দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না, হাইকোর্টের দেয়া এর রায় 25 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে চেম্বার জজ আদালত। চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। পরে নিজ কার্যালয় অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেন, 71-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতাদের কন্ডেম সেলের সুবিধা দিতে এ রিট আবেদন করা হতে পারে। তিনি বলেন, রিটকারীদের আইনজীবী নিজেও জামাতের সমর্থক। গত 13ই মে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে নির্জন কারাবাস বা কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দেন হাইকোর্ট। চলমান ডলার সংকট শিপ ব্রেকিং ও রিসাইক্লিং সেক্টরে প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশের দ্বিতীয় দিনে তিনি কথা বলেন। অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান তরুণ প্রজন্মের লিডারদের হতাশ না হয়ে একনিষ্ঠভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশের শেষ দিনের অধিবেশনে আলোচনায় স্থান পায় গ্রিন শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, স্টিল মেকিং, সিমেন্ট উৎপাদনের সংকট ও সম্ভাবনা সহ নানান দিক। এতে পিএইচপি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গেল 2-3 বছর যাবৎ দেশের শিপ ব্রেকার্স কোম্পানিগুলো হংকং কনভেনশনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, আগামী 10 বছরে প্রায় 4000 জাহাজ ভাঙার জন্য আসার সম্ভাবনা রয়েছে। The project really did a great job of bridging the gap, and Minister of Industry understood our requirements, and we were able to understand the requirement of the government. So together we did all the work so that
Now Bangladesh has changed completely and Bangladesh is regarded as one of the best destinations for ship recycling. অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতের বেশিরভাগ শিপইয়ার্ড এখন গ্রিন ইয়ার্ড, তাই প্রতিযোগিতায় টিকে থাকতে দ্রুতই বাংলাদেশের ইয়ার্ডগুলো গ্রিন শিপইয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে। এদিকে তরুণ ব্যবসায়ী নেতাদের হতাশ না হয়ে কাজের পেছনে লেগে থাকার আহ্বান জানিয়েছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে তিনি মহান মনীষীদের বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেন তরুণ প্রজন্মের ব্যবসায়ীদের জন্য। তুমি যখন একটা সুইপারের সাথে কথা বলবে, তুমি মনে করবে আই এম টকিং টু অ্যানাদার সোল। মানব সভ্যতার ইতিহাসে হিউম্যান সিভিলাইজেশন ততদিন পর্যন্ত পূর্ণতা লাভ করবে না যতদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানব গোষ্ঠীর মানব সন্তানকে মানুষ হিসেবে ভালোবাসতে পারবো না, ততদিন পর্যন্ত পৃথিবীর সভ্যতা পরিপূর্ণতা লাভ করবে না। শুধু ব্যক্তি কেন্দ্রিক চিন্তা না করে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে তরুণদের কাজ করার আহ্বান জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রবাসী আয়ের উপর কর আরোপ করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শ সরকারকে বিবেচনায় না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, বর্তমান প্রেক্ষাপটে বিদেশি এই সংস্থার পরামর্শ মানলে দেশের রেমিটেন্স প্রবাহ কমবে এবং বাড়বে হুন্ডি। বিদেশি ঋণ ও আমদানি ব্যয় মেটাতে বেশি পরিমাণে রেমিটেন্সের যোগান নিশ্চিতে আগামী বাজেটে প্রণোদনার হার 7% করার পরামর্শ দেন তারা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। বাংলাদেশকে ঋণ দিতে রাজস্ব, আর্থিক, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাত সংস্কারের শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর অংশ হিসেবে অভ্যন্তরীণ সম্পদের উৎস বাড়াতে প্রবাসী আয়ে কর আরোপ এবং বিভিন্ন বন্ড সুবিধা বাতিলেরও প্রস্তাব সংস্থাটির। জাতীয় রাজস্ব বোর্ড NBR এই সিদ্ধান্ত মেনে নিলে বিশ্বের 169টি দেশে কর্মরত 1 কোটিরও বেশি প্রবাসী কর্মীকে কর দিতে হবে। আর করের আওতায় এলে বাতিল হতে পারে বর্তমানে প্রবাসী আয়ে অর্থ বিভাগ এবং ব্যাংকের দেয়া 2.5% করে মোট 5% প্রণোদনা। এই যে ইনসেন্টিভ দেওয়া, প্রবাসী বন্ড যেটা করেছিলাম সেখানে বেশ কিছু ছাড়ের কথা বলেছিলাম, এগুলো সবই কিন্তু ছিল উদ্বুদ্ধ করার জন্য এবং তারাও যাতে সিস্টেমের ভিতরে যায়, যাতে হুন্ডি না করে। এখন এই ইনসেন্টিভ যদি বন্ধ করে দিতে বলা হয় তাহলে সরকারকে আলাদাভাবে আবার হিসেব করে দেখতে হবে, এতে আমার রেমিটেন্সের প্রভাবও কমে আসবে কিনা, ওরা দেশে টাকা পাঠাবার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে কিনা। প্রবাসী আয়ের উপর যদি আমরা করারোপ করি তাহলে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে যেভাবে টাকা আসে তারা আরো বেশি উৎসাহিত হয়ে যাবে। হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করে তাহলে কিন্তু একজন কর্মী তার প্রেরিত অর্থের উপর বেশি লাভ পায়, অন্তত 4 থেকে 5 টাকা বেশি লাভ পায়। আবার হুন্ডিওয়ালারা সেই টাকাটা কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে পুছে দেয়। সুতরাং এই যে প্রবাসী আয়ের উপর করার বিষয়টি, এটা একটা বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত। 1 কোটি প্রবাসী পরিবারের কিন্তু কমপক্ষে 4-5 করে ব্যক্তি বাংলাদেশে থাকে এবং এই 5-7 কোটি লোকের মতো অন্তত 2-3 কোটি লোক কিন্তু ভোটার। তাহলে কিন্তু সেখানে ভোটও কিন্তু একটা সরকারের প্রতি একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হতে পারে। গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে এখন বছরে গড়ে 21 বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় পাঠাচ্ছেন কর্মীরা। প্রবাসী আয় বাড়াতে কর আরোপ না করে প্রণোদনার হার আরও বৃদ্ধির নীতি অনুসরণের সুপারিশ বিশ্লেষকদের। রেমিটেন্স যোদ্ধাদের উপর তাদের প্রেরিত অর্থে কোনোরকমভাবে যাতে কর আরোপ করা না হয়, বরঞ্চ তাদের প্রেরিত অর্থের উপর আরও যাতে বেশি মাত্রায় বেশি করে তাদেরকে ইনসেন্টিভ প্রদান করা যায়। গার্মেন্ট খাতগুলি সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখি সরকারের নানা রকম ভর্তুকি রয়েছে। আমরা যদি এত খাতে ভর্তুকি দিতে পারি তাহলে আমরা মনে করি আসন্ন যে বাজেট আসছে সে বাজেটে সরকার কিন্তু চিন্তা করতে পারে যে সরাসরি 5 থেকে 7% তাদের প্রেরিত অর্থের উপর তারা প্রণোদনা প্রদান করতে পারে। প্রথম দুর্বলতা আমি তো এইসব কথা মেনে নিয়ে আমি টাকা নিয়েছি, যুক্তি তর্ক দিয়ে দেখাতে হবে যে আমি এত রেমিটেন্স পাই এই উৎসাহের জন্য। আমি যদি এখন এটা কর আরোপ করি তাহলে আমার এত কমে যাবে। এটা এই IMF এর সাথে নেগোসিয়েশনের ব্যাপার। জাতীয় যা স্বার্থ আছে, যা বিষয় আছে, যেটা করলে এটা করা যাবে না, হবে না, সেটা তাকে নেগোসিয়েশন করে IMF-কে ফেস করতে হবে। এ বিষয়ে প্রবাসীদের কাছে শিগগিরই অবস্থান পরিষ্কার করতেও সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ননস্টপ মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভোলার লালমোহন উপজেলার কনফেকশনারি দোকানি মোহাম্মদ শামীম। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের 35তম মিলিয়নিয়ার তিনি। মঙ্গলবার চর ফ্যাশন উপজেলার সদর রোড এলাকার ওয়ালটন প্লাজা আয়োজিত অনুষ্ঠানে শামীমের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক এবং
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অনুষ্ঠানে ওয়ালটনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন, চিফ ডিভিশনাল অফিসার আল মাহফুজ খান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার শাহানুর আলম, ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম রেজা উপস্থিত ছিলেন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর ভাই। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিরূপ আচরণ সহ বিধি লঙ্ঘনের দায়ে তাকে তলব করে নির্বাচন কমিশন। উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারা এবং তার বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামিল হাসানের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এদিকে বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক প্রকাশ্যে ভোট দেয়া নিয়ে ব্যাখ্যায় ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে অভিযোগ থেকে রেহাই দিয়েছে কমিশন। পার্টেক্স খেলার খবর। অভিজ্ঞতার কারণেই ফর্মে না থাকলেও লিটন দাসের জায়গায় অন্য কাউকে ভাবেনি টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বললেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এ সময় কোচ হাতুরু সিংহে জানান, টি-20 বিশ্বকাপে এবার অতীতের চেয়েও ভালো করতে চায় তারা। রিপোর্ট করছেন SM আশরাফ। পূর্ব নির্ধারিত সময় বেলা 1টা পেরিয়ে মিরপুরের তপ্ত রোদে সময় তখন 2টা। অতীতের কথা স্মরণ করে চারদিকে গুঞ্জন, সাকিব আল হাসান থাকছেন তো আনুষ্ঠানিক ফটোশুটে, সকালে অনুশীলনেও যে ছিলেন না তিনি। অবশেষে দেখা মিলল পুরো টিম ম্যানেজমেন্টের। বোর্ড সভাপতি যেন সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। বিশ্বকাপে এমন নির্ভর ক্রিকেটারদেরই দেখতে চাইবে দর্শক সমর্থকরা। অধিনায়ক বললেন, সাম্প্রতিক পারফরমেন্স খারাপ হলেও তার আত্মবিশ্বাসী। আশা তো করছি যে এবার ভালো কিছু হবে, কারণ প্রিপারেশন বা আমাদের টিমের কম্বিনেশন অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল। বাট ভালো খেলাটা খুব জরুরি, ওই দিনে যার যার দায়িত্ব আছে দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। বাংলাদেশের এবারের দলে সবচেয়ে বেশি যে দুজনকে নিয়ে আলোচনা, তাদের একজন লিটন দাস। কোচ বলেন, তার সমস্যাগুলো নিয়ে কাজ হচ্ছে। We have 5 matches leading up to the first game that we will be able to get those areas of concern sorted. এখানে কেউ সাকসেস হবে কেউ হবে না, বাট ওই জায়গায় আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করব খারাপ খেলার পরে। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ যে পারফরমেন্স, তাতে প্রত্যাশার গ্রাফটা একেবারেই নিচের দিকে নেমে গেছে। যদিও কোচ আর অধিনায়ক বলছেন, এই দল নিয়েও বিশ্বকাপের সেরা 8-এ নাকি জায়গা করে নেওয়া সম্ভব। SM আশরাফ, ATN বাংলা, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক বন্ধের নির্দেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। 2 মেয়রকে কঠোর হওয়ার তাগিদ। পেছনে নয়, যুক্তরাষ্ট্র এখন সামনে তাকাতে চায়, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর বললেন ডোনাল্ড লু। বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই, আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং ডলার সংকট শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পে প্রভাব ফেলেছে, দাবি ব্যবসায়ীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।